দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ তোমাদের সমাস পড়ানো হচ্ছিল। গত ক্লাসে তোমাদের দ্বিগু সমাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিগু সমাসের কিছু অংশটা বলা হয়েছে। আজকে অব্যয়ীভাব সমাস সম্পর্কে জানাবো। আজকের ক্লাসে দুটো জানবো, একটা হচ্ছে অব্যয়ীভাব সমাস আর নিত্য সমাস, এই দুটোই হবে। আর পরের দিন ক্লাসে আমরা আলোপ সমাস সম্পর্কে জানবো, আর বাক্যাশ্রয়ী সমাস সম্পর্কে পরের দিনে জানবো। তাহলে আজকে মন দিয়ে শুনবে অব্যয়ীভাব সমাসটা আসলে কি এবং কোন কোন জায়গায় কি থাকলে আমাদের অব্যয়ীভাব সমাস হয়। আগে সংজ্ঞাটা একটু দেখে নিই। যে সমাসে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বা উত্তরপদ বিশেষের সমাস নিষ্পন্ন হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন বাস্তু থেকে চ্যুত, উদ্বাস্তু। শীর্ষ থেকে পা পর্যন্ত, আপাদ শীর্ষ। কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ। মিলের অভাব, গড়মিল। মূলত গঠন অনুসারে অব্যয়ীভাব নামটি দেওয়া হয়েছে। তাহলে অব্যয়ীভাব নামটা দেওয়া হয়েছে গঠন অনুসারে। অর্থের দিক থেকে বিচার করলে অনেক অব্যয়ীভাব সমাসই অন্য সমাসের শ্রেণীভুক্ত হতে পারে। যেমন প্রকৃতিরূপে ভাত, প্রভাত, এটি বহুব্রীহি শ্রেণীভুক্ত করা যায়। তাহলে অব্যয়ীভাবটা কেন হলো, এইটাকে আলাদা করে রাখার প্রয়োজনটা কি অব্যয়ীভাব সমাস, সেটা আমরা এবারে বুঝবো। কেন সংজ্ঞাতে আমরা কি বললাম, যে সমাসে পূর্বপদ অব্যয়ের সঙ্গে উত্তরপদ, মানে পূর্বপদটা কি থাকবে, অব্যয়। অব্যয় মানে হচ্ছে যার ব্যয় নাই। ব্যয় নাই মানে কি, ক্ষয় নাই, যেটা নষ্ট হয় না। তার মানে কোনটা নষ্ট হয় না, পূর্বপদ। ভালো করে বুঝো জিনিসটা, পূর্বপদ ক্ষয় হবে না। তাহলে পূর্বপদ কোনগুলো গো, এই যে প্রথমে বলো বাস্তু থেকে চ্যুত, এই বাস্তুটা দেখো ক্ষয় নাই। যখন তোমার সমাসবদ্ধ হয়েছে না, এই বাস্তুটা দেখো এখানে দেওয়া আছে, উদ্বাস্তু। এই দেখো বাস্তু কথাটা আছে, কিন্তু এই চ্যুতটা চলে গিয়ে মানেটা আলাদা করে দিচ্ছি। দেখো শীর্ষ থেকে পা পর্যন্ত, এই শীর্ষ শব্দটা কিন্তু থাকবেই। কেন বলেছি, পরপদটা কি, পূর্বপদটা কী হবে, অব্যয় হবে। আর অব্যয়ের কোনো কিন্তু ব্যয় নাই, মানে এইগুলো কখনোই কিন্তু ক্ষয় হবে না। মানে এইগুলো যখন আমরা সমাস করব, সমাসবদ্ধ করব, ওগুলো কিন্তু থেকে যাবে। বেশ, তাহলে বিভিন্ন রকম অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত দেওয়া রয়েছে নিকট অর্থে, মানে কাছাকাছি বোঝাতে। যেমন দেখো কুলের সমীপে, উপকূল। এই যে কুল, এই কুলটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ মানে হচ্ছে তোমার যেটা পূর্বপদ। তাহলে কুলটা কিন্তু থাকবেই, এই শব্দটা থাকবেই, মানে এর কোনো ক্ষয় নেই। কুলের সমীপে উপকূল, এটা নিকট বলতে। নদীর সমীপে উপনদী, নগরীর সমীপে উপনগরী। এইবারে কিছু অভাব বোঝাতে কীরকম হবে, কসুরের অভাব, বেকসুর। কসুর মানে দোষ। ভাতের অভাব, হা ভাত, বলে না হা ভেতে, ওইটা। অর্থের অভাব, অনর্থ। সাদৃশ্য বা মিল অর্থে, মূর্তির সদৃশ, প্রতিমূর্তি। এই দেখো কিন্তু প্রথমে যেটা পূর্বপদে একটাও দেখো ক্ষয় হচ্ছে না। তারপর হচ্ছে বিপসা অর্থে, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণ। মাসে মাসে, প্রতি মাস। জনে জনে, প্রত্যেককে। এইটা একটু এই অব্যয়ীভাব সমাসে এই বিপসা অর্থটা একটু ভালো করে দেখে রাখো। এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় পড়ে। এই ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণ, মাসে মাসে, প্রতি মাস, জনে জনে, প্রত্যেককে। এবারে এইটারই আর এক রকম অর্থ আছে বিপরীত অর্থে। হিংসার বিপরীত, প্রতিহিংসা। কুলের বিপরীত, প্রতিকূল। ক্ষুদ্রতা অর্থে ছোট বোঝাবে। ক্ষুদ্র বন, উপবন। ক্ষুদ্র শাখা, প্রশাখা। ক্ষুদ্র জাতি, উপজাতি। এগুলো অনেকগুলো মানে দিয়েছে, তোমরা বাকিগুলো দেখে নেবে।
দেখো সাহিত্যের ক্ষেত্রে অব্যয়ীভাব কীরকমভাবে ব্যবহার হয়, যেমন দেখো, কে এই ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের ক্লাস 9-এ ছিল কবিতাটা। তারপরে মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া, আমরা কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। হ্যাঁ, আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ গল্পটা থেকে নেওয়া হয়েছে। তাহলে এগুলো সাহিত্যে ব্যবহার হয়েছে দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। এরপরে নিত্য সমাস আর একটা সেকশন রয়েছে, ওটাও আমরা জানবো। সংজ্ঞাটাকে ফার্স্টে দেখবে যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না। তাহলে সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না, অসাধারণ নিয়মে হয়। তাহলে সাধারণ নিয়মে হয় না, তাহলে কি নিয়মে হয় দেখি। কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে, সেটা নিত্য সমাস। মানে অন্যান্যভাবে যেগুলো সাধারণভাবে হচ্ছিল এতক্ষণ ব্যাস বাক্য, এই আমাদের নিত্য সমাস করতে গেলে বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে ব্যাস বাক্য করতে গেলে কিছু। তাহলে কীরকমভাবে হবে সেটা এবার জানবো। যেমন দেখো, কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প যে ব্যাস বাক্য, আর এটা সমাসবদ্ধ পদটা একই, ওই কৃষ্ণ সর্প সমান কৃষ্ণ সর্প, অর্থাৎ ব্যাস বাক্য এবং সমাসবদ্ধ পদ এক। আবার গ্রামান্তর, এই সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হবে গ্রামের অন্তর, বললে এটা প্রকৃত অর্থে পরিস্ফুট হয় না। তাহলে গ্রামান্তর কি বলতে হবে আমাদের? অন্য গ্রাম, অন্য গ্রাম সমান গ্রামান্তর। ইন্দুনিভ তুল্য সমান ইন্দুনিভ। কিছু জিনিস তোমাকে নিয়ে আসতে হবে বাইরে থেকে ব্যাস বাক্য করার সময়। যেমন অন্য মনু মনান্তর, অন্য ধর্ম ধর্মান্তর, কেবল দর্শন দর্শন মাত্র, কেবল একটি কেবল একটি মাত্র, অন্য ভাষা ভাষান্তর ইত্যাদি। এগুলো তোমাদের এক্সারসাইজ দিয়েছে, এগুলো করে নেবে। ভাবান্তর দিয়েছে, যুগান্তর দিয়েছে, বনান্তর, এই মাত্র, বজ্রনিভ, এইগুলো। তাহলে পরের দিন আমরা ক্লাসে আলোপ সমাস এবং বাক্যাশ্রয়ী সমাস এইটা ক্লাস নিয়ে তোমাদের পুরো সমাস সেকশনটা শেষ করব। আর তোমাদের আর একটা আমি ছোট করে পরে একটা সময় বার করে তোমাদের বলে দেবো যে সমাস কীভাবে সহজে চিনবে। এই ভিডিওটা, এই ক্লাসটা খুব ভালোই হবে, কারণ এখানে সংক্ষেপে বুঝবে। আমি এতটা ডিটেলসে কিন্তু করব না, তখন একবারে ছোট ছোট 2 লাইনে একটা বুঝিয়ে দেবো, একটা করে উদাহরণ দেবো। আর ওই তোমার যে 9টা ইয়ের দেওয়া রয়েছে সমাস, সেই 9টা সমাস বলে দেবো। বেশ, ঠিক আছে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও, যারা অনলাইনে পড়ছো। আর যারা অফলাইনে রয়েছো তারা তো সরাসরি জিজ্ঞেস করবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।